আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। বিক্ষোভ করছে ভারতের ককরোচ জনতা পার্টি, দেশে ফিরলেন প্রতিষ্ঠাতা। জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ পুতিনের। ইরানের কাছে মাত্র 22% ক্ষেপণাস্ত্র আছে, দাবি ট্রাম্পের। 24 ঘন্টায় সীমান্তে 8টি পুশিন অপচেষ্টা রুখে দিল বিজিবি। ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না বললেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে শনিবার সকাল 10টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে অনলাইন ভিত্তিক যুব আন্দোলন ককরোচ জনতা পার্টি সিজেপি। বিভিন্ন প্রতিযোগিতামূলক ও স্কুল পর্যায়ের পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হচ্ছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সকালে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছান। বিমানবন্দরে পুলিশের সঙ্গে তার সাক্ষাৎ হয়। পরে তিনি সমর্থকদের পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জড়ো না হয়ে সরাসরি যন্তর মন্তরে যাওয়ার আহ্বান জানান। এক্সে দেয়া পোস্টে তিনি লেখেন, আমি পৌঁছে গেছি, যন্তর মন্তরে আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। বই এবং আমাদের তিরঙ্গা আনতে ভুলবেন না। ভালোবাসা ও শান্তির মাধ্যমে আমাদের আন্দোলন এগিয়ে নিতে হবে। তিনি পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর আহ্বান জানান। সিজেপির দাবি, নিট ইউজি 2026, সিইউইটি, এসএসসি জিডি এবং সিবিএসই পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। এসব অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে সংগঠনটি। সমাজকর্মী সোনম ওয়াংসু কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, দীপকে গ্রেপ্তার করা হলে তিনি 6 সপ্তাহের অনশন করবেন। অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ আচরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতার আহ্বান জানান তিনি। দিল্লি পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরের কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে। নয়াদিল্লি ও আশপাশের কৌশলগত এলাকায় 1000-এর বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সিজেপি ও সমর্থকদের শান্তিপূর্ণ আচরণ ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশনা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসার পর যন্তর মন্তরে এই কর্মসূচিকে সিজেপির প্রথম বড় মাঠ পর্যায়ের সমাবেশ হিসেবে দেখা হচ্ছে। সংগঠনটি এখনও নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তবে অনলাইনে তাদের অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠক বসার প্রস্তাব নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ অবসানে সরাসরি আলোচনার জন্য মুখোমুখি বৈঠকের অনুরোধ জানালেও তিনি এমন বৈঠকের কোনো প্রয়োজন দেখেন না। এর আগে গত বৃহস্পতিবার জেলেনস্কি একটি খোলা চিঠি পাঠিয়ে পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছিলেন। ওই চিঠিতে তিনি লিখেছিলেন যে 2022 সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধকে আবারও যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে ফিরে আসার অপেক্ষায় বসে থাকা ভুল হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট একটি যুদ্ধবিরতিরও আহ্বান জানান এবং চিঠিতে কিছু ক্ষেত্রে তিনি দৃঢ় অবস্থান দেখান, আবার কিছু ক্ষেত্রে তার বক্তব্যের সুর ছিল বিদ্রুপাত্মক। পুতিন ওই চিঠিকে অমার্জিত বলে অভিহিত করে তার সঙ্গে সরাসরি বৈঠকের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। তিনি তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, যে কোনো ধরনের যুদ্ধবিরতির আগে শান্তি আলোচনা হওয়া জরুরি। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় পুতিন বলেন, এই মুহূর্তে আমি এর প্রয়োজন দেখছি না। তিনি আরও বলেন, এটি কি মুখোমুখি বৈঠকের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার একটি উপায় ছিল, নাকি এমন একটি উপায় ছিল যাতে মুখোমুখি বৈঠক না হয়? আমার মনে হয় দ্বিতীয়টি সঠিক। পুতিনের এই প্রতিক্রিয়া শোনার পর ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া আবারও যুদ্ধকেই বেছে নিচ্ছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে এখনও প্রায় 21-22% অবশিষ্ট রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ট্রাম্প এমন এক সময়ে দাবি করলেন যখন ইরান উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে ডজনখানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া গেছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাদের এখনও সক্ষমতা রয়েছে, তাদের কাছে কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছে। শতাংশের হিসেবে বলতে গেলে তাদের ক্ষেপণাস্ত্র প্রায় 21-22% এখনও অবশিষ্ট রয়েছে। এর আগে মে মাসে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে মাত্র 18% অবশিষ্ট আছে। একই সঙ্গে তিনি বহুবার বলেছেন, ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে তার সর্বশেষ মন্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইরানের হাতে এখনও কিছু সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক অবৈধভাবে পুশিনের 8টি পৃথক অপচেষ্টা সফলভাবে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শনিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ যাদবপুর সীমান্তে 3 ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল সীমান্তের শূন্য রেখায় অবস্থান নিয়ে তাদের বাধা দেয়। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে ব্যর্থ হয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়। নওগাঁ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কর্মুডাঙ্গা সীমান্ত এলাকায় ভারত কর্তৃক 17 জন ব্যক্তিকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়। বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে তাদেরকে প্রতিহত করে। তিস্তা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বড় খাতা ও 65 বাড়ি সীমান্ত এলাকায় ভারত থেকে 21 জন ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়। বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে তারা ফিরে যেতে বাধ্য হন। এছাড়া লালমনিরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দিঘলটারি সীমান্ত এলাকায় 7 ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের অপচেষ্টা চালানো হলে বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে কার্যকর প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। নীলফামারী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পঞ্চগড়ের বড় বাড়ি প্রধানপাড়া সীমান্ত এলাকায় ভারত থেকে 10 জন ব্যক্তিকে সীমান্তের কাঁটাতারের বাইরে এনে অবস্থান করায়। এ বিষয়ে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া নেত্রকোনা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যের মহাদেব থানাধীন বলিশি গীতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বে জড়ো করে রাখা হয় 16 থেকে 17 জন ব্যক্তিকে। বিজিবির কঠোর অবস্থানের কারণে সেখান থেকে তাদেরকে পরে সরিয়ে নেওয়া হয়। ঢাকার জলবায়ু, পানি ও পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করায় রাজধানীকে আর বাসযোগ্য মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইদানিং তার মনে হচ্ছে তিনি এ শহরে থাকবেন না, ঢাকা ছেড়ে তিনি দেশের অন্য কোনো শহরে গিয়ে বসবাস করবেন। শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত দক্ষিণের জানালা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা শহরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও নগরবাসী কতটুকু উপকৃত হচ্ছে তা মূল্যায়ন করা প্রয়োজন। একই সঙ্গে বাসযোগ্য নগর গড়ে তুলতে কার্যকর পরিকল্পনা, জবাবদিহি ও কাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। ফখরুল বলেন, প্রকল্প নেয়ার আগে বিষয়গুলো সামনে নিয়ে এগোনো দরকার। মন্ত্রী বলেন, আজকাল আমার নিজেরই মনে হয় আমি ঢাকা শহরে থাকবো না, আমি আমার দেশের অন্য শহরে গিয়ে থাকবো। কারণটা হচ্ছে এটা আর বাসযোগ্য মনে হয় না। মির্জা ফখরুল বলেন, আপনি ঘর থেকে বের হলেই যে বাতাস গ্রহণ করেন সেটাও দূষিত। আপনি যদি একটি সরকারি হাসপাতালে যান, সেখানে ঢোকা যায় না, প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেই অবস্থা থেকে যদি আমরা বের হতে না পারি, প্রতিষ্ঠানগুলোকে সামনে এগিয়ে আনতে না পারি, তাহলে এতক্ষণ যে স্বপ্নের কথা বলা হলো সেগুলো স্বপ্নই থেকে যাবে। কারণ আমরা কি সত্যি সেই মুক্ত বাতাস নিতে পারবো? মানুষ যাতে আরও দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সেজন্য বিশুদ্ধ বাতাস নিশ্চিত করা এবং বাসযোগ্য শহর ও নগর গড়ে তোলার আন্দোলন প্রয়োজন। এ ধরনের উদ্যোগ নগরবাসীকে আলোড়িত করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। দর্শক, এই ছিল মিড ডে নিউজের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।